ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুইসপারিং সাসপেন্সে আজকের নিবেদন লেখিকা মধুমিতা সেনের কলমে লেখা অস্তিত্বের ছায়ায় মৃত্যু। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্য থেকে 2 জন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুইসপারিং সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরি করার জন্য এগুলোর ব্যবহার করে থাকেন। হুইসপারিং সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দেই গল্পগুলি গ্রহণ করবেন। হুইসপারিং সাসপেন্সে আজকের নিবেদন লেখিকা মধুমিতা সেনের কলমে লেখা অস্তিত্বের ছায়ায় মৃত্যু। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান, তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখিকা মধুমিতা সেনের কলমে লেখা অস্তিত্বের ছায়ায় মৃত্যু। কলকাতা শহরের এক দৃশ্যে দেখা যায় একটি সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে গোয়েন্দা অর্ণব রায় ও তার অ্যাসিস্ট্যান্ট কিংশুক রায়, অর্থাৎ 2 ভাইয়ের দুষ্টু মিষ্টি খুনসুটির সম্পর্ক। কিংশুক অর্ণবের কাকার ছেলে হয়, তাই স্বাভাবিকভাবে সম্পর্কে অর্ণব দাদা ও কিংশুক ভাই হয়। আকাশ তখন ছাই রঙের, মেঘের আড়ালে তখন সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। এরকম শীতের সকালে অর্ণব গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে বারান্দার চেয়ারে বসে দৈনিক পত্রিকা পড়ছিলেন। এমন সময় কিংশুক ঘুমন্ত ঢুলু ঢুলু চোখে 1 কাপ গরম চায়ের কাপ হাতে নিয়ে এসে পাশের চেয়ারে বসে বললেন, দাদা, আমাকে ওই সিনেমার অংশের পেপারটা দাও তো। অর্ণব পেপার পড়ার সময় পেপার শেয়ার করা পছন্দ করতেন না, তাই গম্ভীরভাবে বললেন, ঘুমই তো এখনো চোখ থেকে যায়নি দেখছি, তাই ঘুমন্ত চোখে সিনেমা জগতের খবর পড়ে কি করবে? প্রসঙ্গতভাবে এখানে বলে রাখা ভালো, অর্ণব ও কিংশুক 2 ভাই হলেও তারা নিজেদের মধ্যে তুমি সম্বোধন করেই কথা বলে থাকেন। সিনেমা জগতের তরতাজা খবর দেখেই তো ঘুমটা কাটাবো আমি। এটা এক ধরনের ট্রিক, তুমি বুঝবে না। দাও তো। না, আমার পড়া শেষ হোক, তারপর তুমি সারা দিন ধরে পড়ো। এখন আমি দিতে পারবো না। তুমি এত মন দিয়ে কি পড়ছো শুনি, এটাই বলো। আপাতত সেটা শুনে ঘুমের রেস্টটা কাটাই। কি আর পড়বো? আজকাল তো খবরের কাগজ খুললেই সবার প্রথমে যে হেডলাইন গুলো জলজল করে, সেগুলো হলো চুরি, খুন, আত্মহত্যা আর রাজনৈতিক নেতাদের মধ্যে সংঘর্ষণ। এইসব দিকেই চোখ বোলাচ্ছি আর কি। তোমার তো আবার এইসব দিকে কোনো আগ্রহ নেই, নামেই গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হয়েছ। সমাজে যা ঘটছে তার দিকে কি কিছু মাত্র লক্ষ্য রাখো? যেটুকু রাখো সেটা আমার চাপে পড়ে করতে হয়, তাই করো। তুমি তো জানোই। কিংশুকের কথার মাঝেই হঠাৎই অর্ণবের ফোনে অফিসার মৃণাল সেনের ফোন আসে। অর্ণব ফোনটি তুলতেই খুব তাড়াহুড়োর মধ্যে অফিসার শুধু বলেছিলেন, অর্ণব, তুমি এখনই নিউ আলোর ফিল্ম সিনেমা স্টুডিওতে আসো। একজন অদ্ভুতভাবে মারা গেছে। এইটুকু কথার উপর ভিত্তি করেই অর্ণব ও কিংশুক স্টুডিওতে পৌঁছান। স্টুডিওর বাইরে প্রবেশপথে থাকা ঝরা পাতাগুলো ওনাদের পায়ের নিচে মচমচ করে আহ্বান জানালো। পুরনো সিনেমা স্টুডিও, যেখানে কেউ আর এখন শুটিং করতে আসে না। তবু আজ এখানে ভিড়, কারণ গতকাল রাতে একটি সিনেমার টেস্ট শুট ছিল, আর এই সেটের ফ্লোরেই একজন মারা গেছেন। এরপর অর্ণব ধীর গলায় বললেন, অফিসার, কে মারা গেছে? অরিন্দম জানা, পরিচালক। গতকাল রাতে ফ্লোরে টেস্ট শুটিং চলছিল। শুটিং চলাকালীন ওনার অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে। সবাই বলছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। অর্ণবের কানে ছ্যাঁকার মতো লাগলো। তিনি বললেন, হার্ট অ্যাটাক? দেখি 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 মৃতদেহটি কোথায়, আমি একবার দেখো। অবশ্যই, তোমায় তো সেই জন্যেই ডাকা। আমি চাই তুমি এই কেসের তদন্ত করো। তুমি এই কেসের দায়িত্ব নিলে
আমি নিশ্চিন্ত হতাম। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এটাই তো আমার কাজ। বেশ, বাঁচালে আমায়। চলো চলো, ভেতরে চলো, ফ্লোরেই বডি আছে। অর্ণব মৃতদেহের মুখ লক্ষ্য করলেন। চোখ খোলা, ঠোঁটে অদ্ভুত ভয়ার্ত ভাব। মুখমণ্ডল দেখে অর্ণব বললেন, এই মুখ শুধুমাত্র হার্ট অ্যাটাকের নয়, এটা ভয় দেখে মারা যাওয়ার মুখ। অর্থাৎ হার্ট অ্যাটাক যদিও হয়ে থাকে, তবে তার পিছনে কোনো বিশেষ কারণ রয়েছে। কিংসুক অবাক হয়ে বললেন। তাহলে কি খুন? অর্ণব কোনো উত্তর দিলেন না। আচ্ছা, কাল এখানে শুটিং চলছিল বললেন, তাহলে ক্যামেরা ফুটেজ দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই। কোথায় ফুটেজ? স্টুডিওর ম্যানেজার কপালে ঘাম মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, স্যার, আজ সকালে ফুটেজ চেক করলে দেখি সব ফুটেজ মুছে গেছে। কথাটি শোনার পর স্টুডিওতে নীরবতা নেমে এলো। অর্ণব হেসে বললেন, কি, পরিচালক মারা গেলেন রাতের শটে, আর আজ ভোর হতে না হতেই ফুটেজ উধাও? নাটক তো ভালোই জমেছে দেখছি। শুটিং এ কারা ছিল? ম্যানেজার, এই শুটিং এ যারা কাজ ছিল তাদের লিস্ট আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। তবে নামগুলো বলুন। ম্যানেজার তালিকা পড়তে শুরু করলেন। অভিনেতা শুভ, অভিনেত্রী মেহরিন, সহপরিচালক দেবমাল্য, আলো শিল্পী সুমিত, ক্যামেরাম্যান নিলয়, আর দুজন জুনিয়র আর্টিস্ট। আর কেউ নয়। সবাইকে আলাদা করে জেরা করতে হবে, কিন্তু তার আগে আমি মৃতদেহের পরনে থাকা জামাটি একবার চেক করতে চাই। এই বলে তিনি মৃতদেহের জামার পকেট থেকে একটি কাগজ টেনে বের করলেন, যেটিতে একটা ডায়ালগ, সম্ভবত সিনেমার স্ক্রিপ্টের অংশ লেখা আছে। অস্তিত্বের ছায়ায় সত্য লুকিয়ে থাকে। 23 ডিসেম্বর, মধ্যরাত। অর্ণবের চোখ দুটো তীক্ষ্ণ হল। তিনি বললেন, আজই 23শে ডিসেম্বর অরিন্দম মারা গেছে ঠিক মধ্যরাতে। ম্যানেজার, এই ডায়লগ কোন দৃশ্যে ছিল? না, এই ডায়লগ তো স্ক্রিপ্টে ছিল না। তার মানে এটা তাকেই উদ্দেশ্য করে লেখা হয়েছিল, এবং কেউ ইচ্ছা করেই সময় মিলিয়ে মেরে গেছে। দাদা, তবে খুনি কি শুটিং এর মধ্যে ছিল? আলবাত ছিল। 7 জনের মধ্যেই একজন খুনি লুকিয়ে আছে, কিন্তু সে কে সেটাই আমাদের বের করতে হবে। প্রথমে জেরা শুরু হলো অভিনেত্রী মেহরিনকে দিয়ে। অরিন্দমের সঙ্গে কি সম্পর্ক খারাপ ছিল তোমার? না স্যার, আমি তো অনেক দিন ধরেই তার সিনেমায় কাজ করছি, তাই সম্পর্ক ভালোই ছিল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার যতদূর মনে পড়ে, কিছুদিন আগেই অরিন্দম একটি ইন্টারভিউতে তোমার ব্যাপারে খুব খারাপ মন্তব্য করেছিল, তাই না? আমি চাইলে কিন্তু এক্ষুনি তোমাকে সেটার প্রমাণ দেখিয়ে দিতে পারি। এক সেকেন্ড। অর্ণব সামনে মোবাইল এগিয়ে ধরলেন। স্ক্রিনে অরিন্দমের পুরনো ইন্টারভিউ, যেখানে তিনি বলছেন, দেখুন, অভিনয় করতে হলে অভিনয় জানতে হয়। অভিনয় করার মতো স্কিল মেহেরিনের এখনো পর্যন্ত রপ্ত হয়নি, কিন্তু তাকে আমি শেখানোর চেষ্টা করলেও তার শেখার কোনো আগ্রহ দেখতে পাই না। সে ভাবে সে নিজে সব জানে, তবুও আমি বারবার তাকে সুযোগ দিয়েছি শেখানোর জন্য, কিন্তু তার কিচ্ছু যায় আসে না। মেহরিন রাগে ফেটে পড়ল। হ্যাঁ, ঝগড়া হয়েছিল। আমার অভিনয় নিয়ে সবসময় অপমান করত, কিন্তু তাই বলে আমি খুনি? আমি কাউকে মারতে পারি না। অর্ণব কিচ্ছু বললেন না। পরের জন অর্থাৎ অভিনেতা শুভকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন অর্ণব। তাকে দেখেই অর্ণব বুঝলেন লোকটা গোপনে ক্ষুব্ধ। অরিন্দম কি তোমার কাজের কৃতিত্ব দিত? শুভ গলায় বিদ্বেষ ঢেকে উত্তম করে বলল, কখনো না। মেহরিনের মতো সবসময় অরিন্দম স্যার আমারও অভিনয়ের খোঁজ ধরতেন। আসলে উনি মনে করতেন উনিই সব জানতা। বেশ। এরপর অর্ণব সহপরিচালক দেবমাল্যকে জিজ্ঞাসা করেন, তুমি কি ছবির মূল প্লটটা জানতে? হ্যাঁ, অবশ্যই। স্ক্রিপ্ট তো আমিই লিখেছি।
তবে ছবির প্লট পরিকল্পিত করেছিল অরিন্দম। তাহলে ছবির নাম অস্তিত্বের ছায়া, সেটাও রেখেছিলে তুমি। দেবমাল্য একটু দমে গেল, তারপর ধীরে উত্তর দিল, না, অরিন্দম রেখেছিল। তবে ও আমায় বলেছিল যে এই নামটাতে নাকি এক বিশেষ গোপন সত্য লুকিয়ে আছে। কি গোপন সত্য? তুমি সেটা জানতে চাওনি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিলাম তো। তবে আমার উত্তরে ও বলেছিল, দেখো, এই গোপন সত্য যে জানতে পারবে তারই বিপদ। তুমি কি চাও তোমার নিজের বিপদ নিজে ডেকে আনতে? এই কথাটি শুনে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তারপর নিজের বিপদ নিজে ডেকে আনতে চাইনি বলে এই বিষয়ে খুঁচিয়ে ঘা করতে যাইনি। এই গোপন সত্যটির কথা যেন স্টুডিওর শীতল বাতাসে ঝুলে রইল। অর্ণব কিছু বলার আগেই ক্যামেরাম্যান নিলয় পাল্টা চমকে দিল একটি কথা বলে, স্যার, আমি অরিন্দম স্যারকে মরতে দেখেছি। এই কথাটা শুনে অর্ণব স্থির হয়ে দাঁড়ালেন। তারপর বললেন, কি বললে? হ্যাঁ, ঠিকই বলছি আমি। কাল রাতে দৃশ্য রেকর্ড করার সময় হঠাৎ দেখি অরিন্দম স্যারের চোখ ভয় পেয়ে বড় হয়ে গেল। তিনি কিছু একটা দেখতে পাচ্ছিলেন সামনে, যা আমরা দেখতে পাইনি। অর্ণবের ভ্রু কুঁচকে গেল। মানে? হঠাৎ স্যার পেছনোর চেষ্টা করলেন, তারপরে ভীষণ ভয় পেয়ে মাটিতে পড়ে গেলেন। আমার পাশে যেহেতু স্যার বসেছিলেন এবং সমস্ত কিছু ক্যামেরায় দেখছিলেন, তাই আমি সব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম হার্ট অ্যাটাক। মানে অরিন্দম ভয় পেয়ে মারা গেছে? অর্ণব শান্ত গলায় বললেন, হ্যাঁ, তবে কেউ ভয় দেখিয়েছে। যে ভয় একমাত্র অরিন্দমের চোখেই দেখা গেছে, আর কারোর চোখে তা দেখা যায়নি। এমন ভয় যা মৃত্যু ডেকে আনতে পারে। এরপর এক এক করে আরো জেরা চলল। আলোশিল্পী সুমিত বলেন, অরিন্দম স্যার 1 বছর ধরে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিলেন, সেটা আমি জানতাম। মানে আমাকে একবার বলেছিলেন একটি কথার পরিপ্রেক্ষিতে। সেই দুঃস্বপ্নটা কিরকম? তা জানি না, তবে তবে ওনার চোখে মুখে না আমি বেশ কিছু সময় খুব ভয়ার্থ ভাব দেখতাম। উনি শুধু বলেছিলেন উনি উনি এক বিশেষ ভয়ের স্বপ্ন দেখতেন, কিন্তু সেই স্বপ্নটা ঠিক যে কি সেটা কোনোদিনও আমায় বলেননি। আবারও অর্ণব কিছু বলার আগেই দুই জুনিয়র আর্টিস্ট বললেন, হ্যাঁ, আমরাও অনেকবার বিষয়টা লক্ষ্য করেছি। শুটিং শুরু হওয়ার আগে স্টুডিওর অন্ধকার ফ্লোরে কাউকে দেখতে পেত অরিন্দম স্যার, আর তখনই ভয় পেতেন। অর্ণব মাথা নিচু করলেন, বিশ্লেষণ করে বললেন, হ্যাঁ, তথ্যগুলো একই দিকে যাচ্ছে। অরিন্দম কিছু একটা দেখে ভয় পেত, যা একই সেটে থাকা সত্ত্বেও অন্য কেউ দেখতে পেত না। শুধুমাত্রই অরিন্দম দেখতে পেত। তার মানে একটা বিষয় পরিষ্কার, কেউ এমন একজন আছে যে শুধুমাত্র অরিন্দমকেই ভয় দেখাবার চেষ্টা করত, এবং অরিন্দম যে কিসে ভয় পেত সেই ব্যাপারটা সে জানত। তাই সে সেই ভয়কেই ব্যবহার করেছে। ঠিক তখন অফিসার বললেন, অর্ণব, আমি এইমাত্র জানতে পারলাম কয়েক মাস আগে অরিন্দম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কি রোগ ছিল ওনার? অফিসার রেকর্ড দেখে বললেন, সিজোফ্রেনিয়া, মানে ভয়, হ্যালুসিনেশন, কিছু আছে মনে হওয়া যখন আসলে নেই। এই একটা তথ্যই অর্ণবের মাথায় আগুন ধরালো। তিনি বললেন, আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে অরিন্দম কিছু দেখতে পেত, আর তাতেই তার ভয় আরো বাড়ত। তার মানে আমরা এটা ধরতেই পারি যে কেউ একজন ইচ্ছে করে এমন কিছু সৃষ্টি করেছিল যা অরিন্দমকে আতঙ্কিত করবে, এবং সেই ভয়ই তার মৃত্যু ঘটবে। অতএব এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সবাই স্তব্ধ। এখন আমি 100% নিশ্চিত খুনি সেই ব্যক্তি যে অরিন্দমের ভয় সম্পর্কে জানত। কথাটি বলার সাথে তিনি তাকালেন মেহরিন, শুভ, দেবমাল্য, নিলয়, সুমিত ও দুই জুনিয়র আর্টিস্টের দিকে। অর্থাৎ 7 জনের 7 মুখ, কিন্তু এক সত্য। এই 7 জনের কারোর চোখে সত্য কম, উদ্দেশ্য বেশি। এটা অর্ণব বুঝতে পারেন।
ইতিমধ্যেই হঠাৎ স্টুডিওর ম্যানেজার দৌড়ে এলেন। স্যার, অরিন্দমের ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভেতরে একটা ডায়েরিও আছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। অর্ণব ডায়েরি খুললেন। প্রথম পাতায় বড় করে লেখা, আমি জানি ও আমাকে মেরে ফেলবে। অর্ণবের সাথে কিংসুক লেখাটি দেখে আতঙ্কে বললেন, দাদা, তাহলে অরিন্দম আগে থেকেই জানতো তাকে হত্যা করা হবে? হ্যাঁ, এবং খুনি এতটাই বুদ্ধিমান যে এমন ভাবে মৃত্যু ঘটিয়েছে যাতে সবাই ভাবে এটা হার্ট অ্যাটাক। কিন্তু সে একটা ভুল করেছে, আর সেই ভুল থেকেই আমরা তাকে ধরব। এই বলে তিনি আবারও ডায়েরির প্রথম পাতায় লেখা শেষ লাইনটা পড়লেন, যদি আমি মারা যাই, সত্য লুকিয়ে আছে সেই সিনেমায় যার স্ক্রিপ্ট আমার নয়। সবাই চমকে উঠল। কার স্ক্রিপ্ট? কাদের উদ্দেশ্যে এই লেখা? অর্ণব মৃদু হেসে বললেন, তার মানে অস্তিত্বের ছায়া সিনেমা কল্পনার গল্প নয়, এটা অরিন্দমের জীবন আর মৃত্যুর গল্প। ঠিক এই সময় স্টুডিওর এক কর্মী দৌড়ে এসে বললেন, স্যার, সিনেমার পুরনো ফ্লোরে একটি গোপন ঘর পাওয়া গেছে। সে কি, স্টুডিওর পুরনো ফ্লোরে এক গোপন ঘর? আর তোমরা কেউ জানতে না এমন কোনো ঘর আছে বলে? না স্যার, জানতাম না। সমস্ত পুলিশ অফিসাররা গোটা স্টুডিওর কোনায় কোনায় পর্যবেক্ষণ করছিলেন। করতে করতেই হঠাৎ এক অফিসারের চোখে পড়ে এই গোপন ঘরটি। আপনারা চলুন, গেলেই বুঝতে পারবেন। বেশ, চলুন তবে। হয়তো এখানে এই খেলার আসল রূপটা লুকিয়ে রয়েছে। সকলের চোখে আতঙ্ক ছায়া ফেলল, কারণ সেই গোপন ঘরে হয়তো সত্য অপেক্ষা করছে, আর সত্য কাউকে ক্ষমা করে না। স্টুডিওর পুরনো ফ্লোরের দরজা খুলতেই ধুলোর গন্ধে নাকে ঝাঁঝ লাগলো। আলো নেই, বাতাস নেই, জায়গাটা যেন ফেলে দেওয়া অতীত। ধীরে ধীরে অর্ণব, কিংসুক, ম্যানেজার, কর্মী, অফিসার আর বাকি 7 জনের পদধ্বনি অন্ধকারে মিশে গেল। গোপন ঘরটি ছিল ফ্লোরের ঠিক পেছনে, দেওয়ালের ভেতরে লুকানো। দরজাটা আগে কেউ দেখেনি, কারণ সেটি দেখতে ছিল ঠিক দেওয়ালের মতো, যেন ইচ্ছে করেই বানানো হয়েছে যাতে কেউ খুঁজে না পায়। ম্যানেজার কাঁপা হাতে সুইচ চাপতেই হালকা ম্লান আলো জ্বলে উঠল। ঘরটা ছোট, কিন্তু দেওয়াল জুড়ে অদ্ভুত কিছু পোস্টার। তবে সেগুলো অরিন্দমের সিনেমার নয়। তবে আশ্চর্যজনকভাবে সব পোস্টারই দেখানো হয়েছে অরিন্দম মারা যাচ্ছে। কোথাও গাড়ি দুর্ঘটনা, কোথাও জলের নিচে আটকে মারা যাচ্ছে, কোথাও ট্রেনের সামনে দাঁড়িয়ে, কোথাও ছাদ থেকে পড়ে যাচ্ছে। দাদা, এ তো যেন মৃত্যুর ভবিষ্যৎবাণী। অর্ণব চোখ সরালেন দেয়ালের ডান দিকে, যেখানে লেখা রয়েছে, ভয়ই বাস্তব, মৃত্যু নয়। নিচে লাল কালি দিয়ে লেখা 23শে ডিসেম্বর। অর্ণবের মনে সচকিত আলোর মতো কিছু জ্বলে উঠল। তিনি বললেন, অরিন্দমের স্কিজোফ্রেনিক রোগটিকেই খুনি ব্যবহার করেছে। তার এই ভয়কেই বাস্তব মনে করিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে অরিন্দম নিজেই নিজের মৃত্যু ঘটায়, তাও হার্ট অ্যাটাকের মতো। মানে খুনি এই পোস্টারগুলো করেছে? অর্ণব মাথা নেড়ে বললেন, শুধু পোস্টার নয়, এই ঘর, আতঙ্ক সব খুনি তৈরি করেছে। কিন্তু কোন উদ্দেশ্যে? অরিন্দমকে পাগল বানাতে, তারপর তার সবচেয়ে বড় ভয় ব্যবহার করে তাকে হত্যা করতে। কিন্তু কেন? কে করতে পারে এসব? যে অরিন্দমের জীবন থেকে সবকিছু ছিনিয়ে নিতে চেয়েছিল। ঘরে নীরবতা নেমে এলো। ঠিক তখনই ঈশান একটা জিনিস খেয়াল করলেন। ডান দিকের টেবিলে পড়ে থাকা ক্ষুদ্র কলম আকৃতির একটি ইলেকট্রনিক ডিভাইস। তিনি সেটি তুলে নিয়ে মনোযোগ সহকারে দেখে বললেন, এটাই হলো সেই অস্ত্র, অর্থাৎ ভয় বাড়ানোর সব থেকে বড় অস্ত্র। কিন্তু এটা কি? আমি যেটুকু জানি সেটা হলো হৃদস্পন্দন বাড়িয়ে তোলার জন্য একটা বিশেষ আল্ট্রা ফ্রিকোয়েন্সি সাউন্ড সিগন্যাল। এটি কানে শোনা যায় না, কিন্তু মস্তিষ্কে আতঙ্ক, ভীতি তৈরি করে। রাতে ওই সিগন্যাল চালালে মনে হয় অন্ধকার থেকে কিছু একটা এগিয়ে আসছে। মানে অরিন্দম যা দেখতেন
তা বাস্তবে ছিল না, কিন্তু ডিভাইসটি ওনার মস্তিষ্ককে ভয় দেখাতো। হ্যাঁ, খুনি জানতো অরিন্দমের মানসিক অসুস্থতা আছে, আর তাই তার মনে ভয় ঢোকানোর উপকরণ ছিল এই ডিভাইস। আর যখন ভয় চূড়া ছুঁয়েছে, তখন সময় মিলিয়ে মৃত্যুর নাটক করেছে। নীরবতা আবার নেমে এলো। সেই নীরবতা ভেঙে অর্ণব বললেন, 23শে ডিসেম্বর মধ্যরাত, অর্থাৎ অরিন্দমের মৃত্যুর তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। শুভ বললেন, স্যার সিনেমার নাম অস্তিত্বের ছায়া, তার মানে এই নামটাও কি মৃত্যুর ইঙ্গিত দেয়? হতেই পারে। কিন্তু সিনেমার নামের সাথে এই মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক তো একটা রয়েছেই, নত তুমি ভেবে দেখো না, এই নামের সাথে মৃত্যুর একটা সমীকরণ মিলেই যাচ্ছে, অর্থাৎ এই নামের পিছনেই সত্য আছে। কিন্তু এতে লাভ কাদের? স্ক্রিপ্ট লেখকদের। না মানে হতে পারে আমি স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু সিনেমার নাম আমি ঠিক করিনি। নাম তো ঠিক করেছিল অরিন্দম, আমি আগেও এই কথা বলেছি। বেশ। অর্ণব আবার ঘরের চারিদিক খুঁজতে লাগলেন। এক কোণায় পাওয়া গেল একটি ছবি। ছবিতে অরিন্দম এবং পিছনে ক্যামেরা সেটআপ, আর ছবির উপর কালি দিয়ে লেখা, তুমি আমার জীবন নিলে আমি তোমার মৃত্যু নিলাম। নিলয় বললেন, এটা কে লিখেছে? অর্ণব তার কাঁধ চেপে ধরে বললেন, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? নিলয় থতমত খেয়ে গেল। কারণ 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 তুমি জানো ছবিটা থেকেই সত্য ধরা যাবে। তুমি বলেছিলে ফুটেজ মুছে গেছে, কিন্তু ক্যামেরার লাইভ ভিউ থেকে ফুটেজ রিকভার করা যায় সেটা তুমি নিশ্চয়ই ভালো মতো জানো। আমাকে মিথ্যে বলেছো কেন? নিলয় চুপ করে রইল। ঘাম গড়িয়ে পড়ছে ওর কপাল থেকে। হঠাৎ অর্ণব বললেন, জানো কে সব ফুটেজ রিকভার করতে পারে? যে ক্যামেরার প্রতিটি সেটিং জানে এবং যে ভয় ব্যবহার করতে পারে, কিন্তু নিজে কখনো ধরা পড়ে না। নিলয় পিছু হটে বলল, না, আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরার সমস্ত ফুটেজ ক্যাপচার করি, কিন্তু ক্যামেরার খুঁটিনাটি সেটিংস আমি জানি না। আর এই সেটিংস অরিন্দম স্যার কাকে দিয়ে করিয়েছিলেন সেটাও আমার জানা নেই। আপনার আমার কথা বিশেষ হচ্ছে না, তাই না? আপনি ভাবছেন আমি খুনি? না স্যার, আমি শুধু টাকার চিন্তায় ছিলাম। ছবিটা শেষ হলে বিদেশে চাকরি জুটবে, তাই ভাবছিলাম আমার নাম নাড়াচাড়া না হোক। কিন্তু ভয় দেখিয়ে মারার কোনো পরিকল্পনা আমার না। আমি আবারও বলছি, আমি খুনি নই। অর্ণব শান্ত স্বরে বললেন, জানি জানি। সকলেই অবাক হয়ে তাকিয়ে রইল। অর্ণব বললেন, তোমরা ভাবছো দুজন সন্দেহভাজন, দেবমাল্য আর নিলয়, কিন্তু সত্যিকারের খুনি এতটাই চতুর যে সে চায় সন্দেহটা তোমাদের গায়ে ঠেকে থাকুক। মেহরিন, সুমিত, শুভ, নিলয়, দেবমাল্য, দুই জুনিয়র আর্টিস্ট, এই 7 জনের চোখে ভয় দেখা দিচ্ছে। তাহলে খুনি কে? অর্ণবের চোখ 7 জনের মুখে স্থির হলো। কেউ স্থির থাকতে পারল না। অর্ণব আবারও বললেন, এখন আর ভয়ের খেলা নয়, এখন সময়ের খেলা শুরু হয়েছে। স্যার, ঘটনা ঘটার পরে বা আগে সেটে বাইরের কেউ আসেনি বা বেরোয়নি। তার মানে কেউ শ্যুট শুরু হওয়ার আগেই এখানে এসেছিল, যে আড়াল থেকে অরিন্দম স্যারকে ভয় দেখিয়েছে। তাই বলছিলাম, আমাদের সবাইকে আলাদা আলাদা সেটের রুমে ছড়িয়ে দিন, আমরা প্রত্যেকটা সেট খুঁজে দেখি। আমার মনে হয় কোনো সেটের ভিতরেই খুনি লুকিয়ে আছে। অর্ণব মাথা নেড়ে বললেন, না, খুনি চায় আমরা ছড়িয়ে যাই, যাতে একা একা কাউকে মেরে ফেলতে পারে, কিন্তু একসাথে থাকলে সেটা করতে পারবে না। তাই আমাদেরকে এই মুহূর্তে সবাইকে একসাথেই থাকতে হবে। সবার নার্ভ টান টান, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। একসময় অর্ণব হঠাৎ বললেন, তোমরা কি জানো সবচেয়ে বড় প্রমাণ কি? কিংশুক জিজ্ঞেস করল, কি দাদা? খুনির অহংকার।
সে ভেবেছে সে সব কিছু এত নিখুঁতভাবে সাজিয়েছে যে কেউ ধরতে পারবে না। কিন্তু খুনি একটা জিনিস ভুলে গেছে, ভয় কোনোদিন নিখুঁত হয় না। সবাই চুপ, তাদের চোখে আতঙ্ক, আর অর্ণবের চোখে শীতল আত্মবিশ্বাস। আমরা একটা টেস্ট করব যা থেকে খুনি ধরা পড়বে। সকলের দৃষ্টি তার দিকে। শুভ কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, টেস্ট? কি টেস্ট? অরিন্দমকে ভয় দেখানো হয়েছিল তার সবচেয়ে বড় দুর্বলতা ব্যবহার করে। ঠিক ওই ভয়ই খুনিকে অসম্ভব রাগিয়ে তুলবে। কারণ খুনির কাছে অরিন্দম শুধুমাত্র শত্রু ছিল না, তার কাছে অরিন্দম ছিল নিজের অস্তিত্বের প্রতিদ্বন্দ্বী, যাকে ধ্বংস করেই সে প্রমাণ করতে চেয়েছিল সে বেশি মূল্যবান। মেহরিন গলা শুকিয়ে জিজ্ঞেস করল, মানে খুনি অরিন্দমকে ভালোবাসতো নাকি ঘৃণা করত? অর্ণব বললেন, দুটোই। যার প্রতি গভীর আবেগ থাকে তার প্রতি সবচেয়ে ভয়ঙ্কর বিদ্বেষও জন্মায়। যেখানে প্রশংসার প্রত্যাশা থাকে সেখানে অপমান পেলে ঘৃণা আরো ভয়ঙ্করই হয়। ঘরের বাতাস জমাট বাঁধল, সর্বাঙ্গীন নীরবতা। অর্ণব বললেন, অরিন্দমের ডায়েরির শেষ পৃষ্ঠায় খুনি সম্পর্কে সূত্র আছে, কিন্তু খুনি তা ছিঁড়ে ফেলেছিল। তবে কাগজের তলদেশে চাপের দাগ থেকে লেখা জানা যায়। সকলেই তাকিয়ে রইল। অর্ণব ডায়েরির নিচের অংশ দেখালেন। চাপের দাগে অস্পষ্টভাবে 3টি শব্দ দেখা যায়, আমি বিশ্বাস করি। খুনি হলো সেই ব্যক্তি যাকে অরিন্দম বিশ্বাস করেছিল এবং যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এর মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হতেই পারে অরিন্দম জানতো তাকে কে মারার চেষ্টা করছে, তাই সে মনে মনে বিশ্বাস রেখেছিল যে তার শত্রু যেই হোক না কেন, সে যাই হোক তাকে প্রাণে মেরে ফেলতে পারবে না। তাই লিখেছিল আমি বিশ্বাস করি। কিন্তু খুনি তার বিশ্বাসের মর্যাদা দেয়নি, তাই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছে। 3টি শব্দ যেন বুকে বাজল সবার। মাটির তলায় অদৃশ্য কাঁপন। মেহরিন ভেঙে পড়ে বলল, আমি অরিন্দম স্যারকে অপছন্দ করতাম, কিন্তু বিশ্বাস ভাঙিনি। সুমিত মুখ নিচু করে বলল, আমি শুধু আলো সাজাতাম, ওনার সঙ্গে আমার জীবনের কোনো সম্পর্ক নেই। উনি আমাকে কখনো গুরুত্বই দেননি, বিশ্বাস তো অনেক দূরের কথা। নিলয় তড়িঘড়ি বলল, আমার প্রতি অরিন্দম স্যারের বিশ্বাস ছিল না। উনি সব সময় ক্যামেরার ব্যাপারে সন্দেহ করতেন, আমাকে কখনো বন্ধুর মতো দেখেননি। তাই তো অরিন্দম স্যার ক্যামেরার সেটিং অন্যজনকে দিয়ে করাতেন। নিলয়ের শেষ কথাটায় অর্ণবের চোখ দুটো জল করে উঠল। কাকে দিয়ে করাতেন? আদ্রিতা সেন। সে কোথায়? এখানে তো নেই। আসলে আজ তো ফাইনাল শ্যুট ছিল না, আজ টেস্ট শ্যুট ছিল, তাই আদ্রিতা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে চলে গেছে। আর তাছাড়া অরিন্দম স্যারের এই প্রজেক্টটায় আদ্রিতা নতুন কাজ করছে। স্যার নতুন নতুন মানুষকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসতেন। আর আদ্রিতা যেহেতু মার্কেটে নতুন, তাই স্যার তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করিয়েছেন। আদ্রিতার কাজ রাত্রে থাকে, শুটিংয়ের আগে ক্যামেরা সেটিংস রাত্রে যেহেতু করতে হয়, তাই আদ্রিতা রাতেই আসে আর ক্যামেরা সেটিংস করে দিয়ে চলে যায়। তাই আমরা কেউ কোনোদিন তাকে দেখিনি। অরিন্দমের ফোন থেকে আদ্রিতার নাম্বারটা নিয়ে ওকে ফোন করে ডেকে পাঠাও, আমি ওনার সাথে কথা বলতে চাই। এরপর সবাই তাকালো দেবমাল্যর দিকে। তার মুখে কোনো ভয় নেই, বরং ব্যথা। সে ধীরে ধীরে বলে উঠল, সে আমাকে বিশ্বাস করত। দেবমাল্যর এই এক কথায় মুহূর্ত জমে গেল। অরিন্দম আমাকে ছোটবেলায় অনাথ আশ্রম থেকে তুলে এনেছিল। আমার ধ্যান ধারণা, ছবি বানানোর প্যাশন সব ওই গড়ে তুলেছিল। আমি তার ছায়া ছিলাম, কিন্তু বড় হয়ে নিজেকে তার চেয়ে বড় দেখতে চেয়েছিলাম। আর ও চাইতো আমি চিরকাল ওর ছায়া হয়েই থাকি। শুধু এতটুকুই কারণ? আরও একটা বড় কারণ রয়েছে। আমি চিরকাল সত্যের পথে থাকতে পছন্দ করি। কিন্তু একদিন, মানে আজ থেকে 7 বছর আগে, অরিন্দম একজন পরিচালকের থেকে একটি গল্পের স্ক্রিপ্ট চুরি করে। আমি সেটা জেনে ফেলেছিলাম। তারপর থেকেই আমাকে বলতো আমি যদি এই স্ক্রিপ্ট চুরির কথা কাউকে বলি বা পাবলিক করি,
তাহলে আমাকে ত্যায্য গৃহ করবে। সত্যি কথা বলতে, তখন আমি সবে এই প্রফেশনে ঢুকেছি, আর সেটাও ওর হাত ধরে। সবে মাত্র শিখছিলাম কাজ, আমার সাত কুলে কেউ নেই। তাই আমায় অস্বীকার করলে পুরো পৃথিবীতে আমি একা হয়ে যেতাম। এই ভয়ে আমি কারোর কাছে মুখ খুলিনি। কিন্তু আজ আমার একটা কথা মনে হচ্ছে, আজ অরিন্দমকে যে মেরেছে, হয়তো সেই ওই পরিচালকই, হয়তো অন্য কোনোভাবে, অন্য কোনো সোর্সের মাধ্যমে এই কাজটি করেছে। আমি জ্ঞানও তো দেখিনি অরিন্দমের এই একজন মানুষ ছাড়া আর কোনো শত্রু ছিল বলে। তাই আমার মনে হয় এই কাজ ওই পরিচালকই করেছেন। তুমি এসব কথা আগে কেন আমায় বলনি? তো দেরিতে বলছো? আমি আগে বলিনি তার কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, এমনকি সেই পরিচালকের নামও আমি জানি না, আমাকে জানানো হয়নি। এই গল্পের স্ক্রিপ্ট তো তুমিই লিখেছিলে, তার মানে বলতে চাইছো যে এই স্ক্রিপ্ট এর আগে থাকতেই তৈরি হয়ে গেছিল, যেটা ডুপ্লিকেট কপি তোমাকে দিয়ে লেখানো হয়েছে যাতে তুমি এবং সবাই বুঝতে পারে এটা আসল কাজ, কিন্তু তা নয়। আমি প্রত্যেকটা গল্পের স্ক্রিপ্ট লিখি, তবে এই গল্পের ক্ষেত্রে আমার আর অরিন্দমের স্ক্রিপ্টিং 50-50 শেয়ার আছে। মানে যে কপিটা আমাকে অরিন্দম দিয়েছিল সেই কপিতে গল্পের প্লট লেখা ছিল, কিন্তু প্লটের মধ্যে অধিকাংশ জায়গায় স্ক্রিপ্ট লেখা ছিল, আর কিছুটা জায়গায় আমি নিজে লিখেছি। বিশ্বাস করুন স্যার, আমি অরিন্দমকে অপমান করেছি, কিন্তু মারিনি, কারণ আমি তাকে ঘৃণা করতাম, কিন্তু ভালোবাসতাম। সে আমার কাছে বাবা, শত্রু, শিক্ষক সব ছিল। বেশ বুঝতে পেরেছি, তুমি সত্যি বলছো আর তোমার চোখের সত্যতাটা আছে। নিলয়, আদ্রিতার খোঁজ পাওয়া গেল? না স্যার, ফোন নেটওয়ার্ক কভারেজ সীমার বাইরে বলছে। বলতে দাও, চাবেটা কোথায়? আমার কাছে ধরা তো দিতেই হবে। অফিসার, যতক্ষণ আমরা খুনি শনাক্তকরণ করতে পারবো ততক্ষণ পরিচালকের বাড়ির সদস্য ছাড়া আর কারোর প্রবেশ নিষিদ্ধ। শনাক্তকরণ করার পরেই অরিন্দমের সৎকার হবে। আজ অনেক রাত হয়েছে, আমায় একটু সময় দিন ভাববার। আমি আশা করি আগামী 2 দিনের মধ্যে আমি সব খুঁটি সাজিয়ে ফেলতে পারবো। এই বলে অর্ণব চুপচাপ অরিন্দমের ড্রয়ারের রিপোর্টগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলল। রাত তখন অনেক হয়েছে, স্টুডিও প্রায় ফাঁকা। তিনি ও কিংশুক বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেও তার মাথা থামল না। একটা দৃশ্য, একটা লাইন, একটা মৃত্যু, সব মিলিয়ে যেন মস্তিষ্ক জমাট বেঁধে আছে। আধশোয়া হয়ে ল্যাপটপ খুললেন অর্ণব। তারপর গুগলে টাইপ করলেন সাইকোলজিক্যাল হরর ভিশনারি ডিরেক্টরস বেঙ্গল। হাজারটা ফল আসলো, তবে একটা নাম চোখে আটকে গেল, তুহিন বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত পরিচালক। অসাধারণ গ্লানি নির্ভর সাইকোলজিক্যাল গল্পের জন্য বিখ্যাত। আর সবচেয়ে বড় কথা, 7 বছর আগে রহস্যজনকভাবে সিনেমা জগৎ ছেড়ে গেছেন। অর্ণব ধীরে ধীরে পেছনে হেলান দিল। একটা অদ্ভুত শীতলতা ঝাঁপিয়ে পড়ল। অর্ণব মনে মনে বলল, 7 বছর আগে, ঠিক 7 বছর আগে দেবমাল্য শুনেছিল, অরিন্দম বলেছিলেন আমি একটা স্ক্রিপ্ট পেয়েছি। তাহলে তুহিন বন্দ্যোপাধ্যায় কি সেই মানুষ, নাকি তিনি আরেকজনকে ব্যবহার করেছেন? পরদিন সকাল হলো। ইন্টারনেটের মাধ্যমে তুহিন বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অ্যাড্রেস জোগাড় করলেন অর্ণব। তারপর রহস্যের কিনারার সন্ধান খোঁজার জন্য পৌঁছালো পুরনো লেক রোডের একটা প্রৌঢ় বাড়িতে। ভাঙাচোরা গেট, আধমোছা নাম ফলক, তুহিন বন্দ্যোপাধ্যায়। বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে বাড়িটি পৈতৃক বাড়ি, বহু বছরের পুরনো। হয়তো নিজেদের সম্পত্তি আঁকড়ে পড়ে থাকার জন্য এই বাড়িতে তুহিন বন্দ্যোপাধ্যায় বসবাস করছেন। অর্ণব 7-5 কিছু না ভেবে ডোরবেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুললেন। মহিলাটি সম্ভবত এই বাড়ির পরিচারিকা।
রেবতী দাস। হ্যাঁ বলুন, আপনি কাকে চাইছেন? তুহিন বন্দ্যোপাধ্যায় আছেন? আমি ওনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ আছেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি গোয়েন্দা অর্ণব রায়, থানা থেকে আসছি। ও আচ্ছা, ভেতরে আসুন। আপনি নিচতলার প্রথম ঘরটায় যান, উনি ওখানেই রয়েছেন। রেবতীর কথায় অর্ণব ভেতরে ঢুকলেন। দেখলেন বাড়ির মধ্যে সিনেমার পোস্টার নেই, পুরস্কারের শোকেস নেই, শুধু বই, আঁধার এবং নিঃশ্বাসের শব্দ। তুহিন বন্দ্যোপাধ্যায়ের ঘরের দরজার সামনে গিয়ে উপস্থিত হতেই তুহিন বন্দ্যোপাধ্যায় বললেন, আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু আপনি যে এত দেরি করবেন সেটা আশা করিনি। অর্ণব তুহিনের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে ঘরের ভেতরে এসে একটি চেয়ারে বসে বললেন, হ্যাঁ, তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি। পরিচালক অরিন্দম জানার মৃত্যুর পেছনে আপনারই হাত রয়েছে। কি তাই তো মিস্টার তুহিন বন্দ্যোপাধ্যায়? তুহিন বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ বিদ্রুপ স্বরূপ হেসে বলেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? না মানে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনি প্রমাণ সহ আমায় অ্যারেস্ট করতে পারেন। আমি যে খুনটা করেছি আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? দেখুন, সত্যিটা স্বীকার করুন, তাতে আপনারই মঙ্গল হবে। এই দেখো কাণ্ড। আচ্ছা বেশ, আপনি বলুন তো, আমাকে ওই স্টুডিওর কোথাও দেখা গেছে? না মানে, খুন যদি আমি করতাম তাহলে আমি তো ওখানে যেতাম, তাই না? আমাকে তাহলে আপনারা গেট এন্ট্রি ভিডিও ফুটেজে কোথাও দেখতে পেতেন। অর্ণব বুঝতে পারেন তুহিন বন্দ্যোপাধ্যায় এত সহজে স্বীকার করবেন না। তাই অর্ণব আর তর্ক না করে মাথা ঠান্ডা রেখে বললেন, অস্তিত্বের ছায়া এই গল্পটির প্লট এবং স্ক্রিপ্টিং আপনি করেছিলেন তো? এই গল্পের আসল লেখক আপনিই ছিলেন, তাই তো? মিস্টার অর্ণব রায়, আপনি এখানে আসার আগে নিশ্চয়ই এটা জেনে এসেছেন যে পরিচালক অরিন্দম জানা আজ থেকে 7 বছর আগে আমার গল্পের স্ক্রিপ্ট লেখা চুরি করেছিল। অর্ণব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিন্তু আপনি মামলা করেননি কেন? কেন করতাম? যাকে হাত ধরে কাজ শিখিয়েছি সেই যে আমার লেখা চুরি করে আমার ওপর যেতে চাইবে, আমি সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। আমায় এই প্রফেশন থেকে পিছু হটাবার জন্য আমার লেখা নিজে চুরি করে বদনাম রটায় যে আমি নাকি চুরি করেছি এই স্ক্রিপ্ট। এও বলে যে আমি যদি মুখ খুলি তাহলে আমার নামেই নাকি কেস করে আমায় জেলে ভরবে অরিন্দমের স্ক্রিপ্ট চুরির অপরাধে। এমন হুমকি পাওয়ার পর তার বিরুদ্ধে আমি কেস করেও কোনো শান্তি পেতাম কি? উল্টে আমাকেই জেলে যেতে হতো। পুরো ইন্ডাস্ট্রিতে বদনাম রটায় আমি নাকি ওর স্ক্রিপ্ট চুরি করেছি। সবাই আমায় ভুল বোঝে। কোনো প্রোডাকশন হাউস আমার সাথে কাজ করতে চাইল না। আমায় এক কোণে করে দিল ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা মিথ্যে বদনামের জন্য। তাই নিজের মনকে সামলে মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম আমি যা পেয়েছি অনেক পেয়েছি। ও যদি নিজের ক্ষমতা আয়ত্তে আনার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাহলে আমার সেই জায়গায় থাকার দরকার নেই। তাই আমার নিজের সম্মান ও কাজের সম্মান রক্ষার্থে সরে এসেছিলাম সিনেমা জগৎ থেকে। কিন্তু এও আমি চেয়েছিলাম যে অরিন্দম ওর পাপের শাস্তি পাক। আজ ও শাস্তি পেয়েছে। ঈশ্বর শব্দে শব্দে বদলে দিল ওর জীবন। যতটুকু শুনেছি ও নিজেই ওর ভয় দ্বারা মরে গিয়েছে। আমি কিছু করিনি, তবে আমি সৎ ছিলাম। তাই হয়তো আমার হয়ে স্বয়ং ঈশ্বর মনে করিয়ে দিয়েছে ওর পাপের কথা। আসলে কি বলুন তো, চুরি করা গল্পের চরিত্ররা একদিন লেখককেই শেষ করে দেয়। আজ সেটাই প্রমাণ হয়ে ঘটল। অর্ণব বুঝতে পারছিলেন এই মানুষটি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত, কিন্তু তার পরিকল্পনা ছিল অসাধারণ নিখুঁত। সে সরাসরি কাউকে হত্যা করেনি। ভয়, অপরাধবোধ এবং মানসিক চাপ দিয়ে অরিন্দমকে ধ্বংস করেছে।
অর্ণব শান্ত গলায় বললেন, অরিন্দম যে আপনার লেখা স্ক্রিপ্ট চুরি করেছে তার প্রমাণ আছে আপনার কাছে? তুহিন হাসলেন। না, থাকলেও থাকবে না, কারণ আমি নিশ্চিত করেছি যাতে না থাকে। আমি এই বিষয়ে আর জলখোলা করতে চাই না। অর্ণব আর কিছু বললেন না, কারণ উনি বুঝতে পেরেছেন যে তুহিন ইচ্ছাকৃতভাবেই প্রমাণ দেবেন না। অর্ণব উঠে দাঁড়ালেন। তিনি সত্য জেনেও গ্রেপ্তার করতে পারলেন না, মামলাও করতে পারলেন না, কারণ অপরাধ আইন সিদ্ধ নয়, কিন্তু নৈতিকভাবে সবচেয়ে নোংরা। অর্ণব দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। মনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। জিতেও হেরে যাওয়ার অশান্তি নিয়ে গাড়িতে উঠলেন তিনি। গাড়ির জানালার কাঁচে নিজের মুখ দেখলেন তিনি। ফ্যাকাশে, ক্লান্ত, ব্যর্থ চেহারা ফুটে উঠল। নিজের ব্যর্থতা উপেক্ষা করার চেষ্টা করে যখন তিনি গাড়ি স্টার্ট দিতে যাবেন, তখন ফোনে মেসেজ ঢোকে একটি অজানা নাম্বার থেকে। তিনি ফোনটি খুলে দেখেন মেসেজে মাত্র এক লাইন লেখা রয়েছে, স্ক্রিপ্ট ফেরত দাও, নয়তো খুনির নেক্সট টার্গেট হবে তুমি। অর্ণব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কে এটা? এই মেসেজটা কে পাঠাতে পারে? আর সে জানলই বা কি করে বর্তমানে স্ক্রিপ্টটা আমার কাছে আছে? তবে কি এই মেসেজটা তুহিন বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন? না না, এটা উনি কি করে পাঠাবেন? একটু আগে উনি আমার সামনেই বসেছিলেন। এই কথাটা বলার হলে উনি আমার সামনেই বলতে পারতেন। মেসেজ করবেন কেন? আর তাছাড়া উনি পুরনো যুগের মানুষ। ওনার কাছেই অরিন্দম জানার পরিচালক হয়ে ওঠার প্রথম ধাপ শুরু হয়। তাই ওনার কাছে মেসেজ পাঠানোর জন্য এরকম কোনো ফোন থাকাটা স্বাভাবিক ব্যাপার নয়। তাই এটুকু নিশ্চিত উনি অন্তত এই মেসেজটা পাঠাননি। তবে কি গল্পের তৃতীয় চরিত্র আছে, যে আড়াল থেকে ভয় দেখিয়ে অরিন্দমকে মেরেছে? হ্যাঁ, হতেই পারে, কারণ সেটা তো তুহিন বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তাই ওনার হয়ে কেউ কাজটা করেছে এইটুকু কনফার্ম। সেই জেনেছে আমার কাছে এখন স্ক্রিপ্ট রয়েছে, তাই আমায় এই মেসেজটা হয়তো করেছে। হয়তো সে ভাবছে যে আমি কাউকে স্ক্রিপ্টটা দিতে পারি, বা কেউ আমার থেকেই স্ক্রিপ্টটা নিয়ে নিতে পারে, তাই আমায় ভয় দেখিয়ে স্ক্রিপ্টটা আদায় করার চেষ্টা করছে। অর্ণব আর কোথাও না গিয়ে সরাসরি বাড়ি ফিরলেন। ওনার মনে পড়ে গেল আদ্রিতার কথা, যার এই মুহূর্তে কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। নিখিলের থেকে নাম্বার নিয়ে অর্ণব নিজে ফোন করলেন। আবারও শুনতে পেলেন ফোন নেটওয়ার্ক কভারেজ সীমার বাইরে বলছে। ফোনটা কেটে অর্ণব স্মিত হাসলেন। কিংশুক এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, দাদা, ব্যাপারটা কি আমায় খুলে বলবে? তুমি সকালবেলায় গেলেই বা কোথায়? এখন আদ্রিতার ফোন না পেয়েও হাসছো মানে? অর্ণব প্রথম থেকে সব গুছিয়ে বললেন কিংশুককে। এরই মধ্যে দরজায় তীব্র কড়া নাড়ার শব্দ হলো। তখন বাজে প্রায় রাত 10টা। কিংশুক দরজা খুলতেই দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে। মহিলাটি অপরিচিত, তবে ওনার চোখে দহনের মতো রাগ স্পষ্ট ফুটে উঠেছে। কিংশুক দরজা খুলতেই সে ঝড়ের মতো ঢুকে বললেন, বর্তমান স্ক্রিপ্ট আপনার কাছেই রয়েছে, তাই না? কে আপনি? আমি তুহিন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, আদ্রিতা বন্দ্যোপাধ্যায়। আমি বাবার লেখা শেষ স্ক্রিপ্ট ফেরত পেতে চাই। অরিন্দম নেই যখন, আশা করি এবার আমাদের স্ক্রিপ্ট ফেরত দিতে আপনার কোনো অসুবিধে নেই। তবে মেসেজটা আপনার ছিল? হ্যাঁ, আমার ছিল। কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আমার বাবা সারা জীবন নষ্ট করেছে ওই অরিন্দম। স্ক্রিপ্ট নিজে চুরি করে আমার বাবার নামে বদনাম রটিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, এক ঝটকায় আকাশ থেকে মাটিতে পড়ে গেল। যাই হোক, এখন আপনি যদি সেই স্ক্রিপ্ট অন্য কাউকে দেবেন মনে করেন, তাহলে খুনির নেক্সট টার্গেট হবেন আপনি। কারণ খুনি চায় না এই স্ক্রিপ্ট অন্য কারোর কাছে থাকুক। এটা অরিন্দমের মৃত্যুর দ্বারা আপনি নিশ্চয়ই খুব ভালো করে বুঝে গেছেন। তাই বলছি, নিজের বিপদ যদি না চান, তাহলে আমায় স্ক্রিপ্ট ফেরত দিয়ে দিন। নয়তো কে বলতে পারে,
আজ অরিন্দমের সাথে যা ঘটেছে কাল আপনার সাথেও ঘটবে না, তার কি কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? এবার আপনি ভেবে দেখুন, নিজের জীবন সুরক্ষিত রাখতে চান নাকি অকালেই? আমি যদি খুব ভুল না হই তাহলে তুমি তুহিন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, অর্থাৎ তুহিনের হয়ে প্রতিশোধ তুমি নিতে চেয়েছিলে, আর নিয়েছো শুধুমাত্র নিজের বাবার স্ক্রিপ্ট ফেরত পাওয়ার উদ্দেশ্যে। আর তাই তুমি হলে আসল অপরাধী। তা না হলে তুমি এইভাবে আমায় থ্রেটটা দিতে না। আপনি ভুল করছেন। আমি যদি আসল অপরাধী হতাম তাহলে আমি নিজে থেকে এত সহজে এসে আপনার কাছে ধরা দিতাম না। আর আপনি অরিন্দম জানার প্রোফাইল চেক করে দেখুন আমি কোনোদিন ওনার সাথে কাজ করেছি কি না। আমি বা বাবা আমরা কিছুই করিনি। অরিন্দমের পাপের শাস্তি অরিন্দম নিজেই পেয়েছে। অর্ণব চুপ করে রইলেন, মনে মনে বললেন, না, এখন এই মেয়েটিকে চাপ দিয়ে লাভ নেই। আমি এক স্টুডিওতে গিয়ে অরিন্দমের প্রোফাইলটা চেক করি, তারপর দেখি কি হয়। যে খুনি তাকে আমিও চিনি না আর আপনিও না। আমি শুধু স্ক্রিপ্ট ফেরত চাই। এতে আপনার জীবন সংশয় থাকবে না, আর আমার বাবার শেষ কাজের স্মৃতিও বাবা ফিরে পাবে। আপনি খুব স্মার্টলি ম্যানেজ করতে পারেন দেখছি। এখানে আমার ম্যানেজ করার কিছুই নেই। আপনি ভেবে দেখুন, খুনি যখন জানতে পারবে স্ক্রিপ্ট আমাদের কাছে চলে এসেছে, তখন আর আপনি ওদের টার্গেট থাকবেন না। আমি আপনার এবং বাবার ভালো চেয়েই এই প্রস্তাব রাখলাম, কিন্তু উল্টে আপনি আমায় ভুল বুঝছেন। আমি ভুল নাকি ঠিক বুঝছি সেটা না হয় আমার উপরেই তুমি ছেড়ে দাও, কিন্তু এটা ঠিক যে তুমি খুনিকে না চিনলেও তোমার বাবা চেনেন, আর তোমার বাবার পরামর্শতেই খুনি এই কাজ করেছে। আমার বাবার স্বীকারোক্তি বা কোনো প্রমাণ আপনার কাছে আছে মিস্টার অর্ণব রায়? নেই তো। যখন নেই তখন আমার কথাগুলো সত্যি বলে মেনে নিন। এটাই সত্যি যে খুনি তৃতীয় কেউ আছে, যাকে আপনি দেখেননি এখনো, কিন্তু সে হয়তো খুব কাছেই আছে। অর্ণব এক ধাপ এগিয়ে প্ল্যান মাফিক ইচ্ছাকৃতভাবেই বললেন, আমি ওই স্ক্রিপ্ট আপনাকে দেব না, আর আমার কাছেই যে আছে তার কোনো প্রমাণ কি আপনি আমায় দিতে পারবেন? যান, আপনার যা করার আপনি করতে পারেন। ইচ্ছে হলে পুলিশে যান, কেস করুন আমার নামে। কি কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? পুলিশে যাচ্ছেন না কেন? ও সরি সরি সরি, আপনি তো আবার আমাকে ভয় দেখাতে এসেছেন। আমি ভুলে গেছিলাম। আদ্রিতা একটা শীতল ভয়ানক হাসি হেসে বললেন, বেশ, দিতে চান না যখন থাক, কিন্তু মনে রাখবেন পুলিশে গেলে কেস কাগজে হয়, আর খুনি কেস করে মানুষের মস্তিষ্কে, যেখানে ভয় সবচেয়ে দ্রুত ছড়ায়। মহিলা এক পা এগিয়ে অর্ণবের সামনে এসে ফিস ফিস করে বললেন, তবে এবার খুনির নেক্সট টার্গেট আপনি হলেন, এটা আমি 100% নিশ্চিত। এবার অরিন্দমের মতো খুনি আপনার মাথাতেও গল্প ঢোকাবে, তারপর বাকি কাজ আপনি নিজেই করবেন, যেমন অরিন্দম করেছিল। আমি আপনাকে সেভ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনার তেজ আর অহংকার নিয়েই বসে রইলেন। ও হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, গল্প বেঁচে থাকে, লেখক বাঁচে না। কথাটি বলে তিনি বেরিয়ে গেলেন। মুহূর্ত চুপচাপ। কিছুক্ষণ পর কিংসুক বললেন, দাদা, মহিলাটি রীতিমতো তোমায় মেরে ফেলার হুমকি দিয়ে গেল। এখন তবে উপায় কি? কেসের তদন্ত করতে গিয়ে শেষমেশ অরিন্দমের মতো নিজের প্রাণ বিসর্জন করতে হবে নাকি? অর্ণব সহজে হার মানার মানুষ নয়। তিনি বললেন, এটাকেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আমি জানতাম স্ক্রিপ্ট হাতে না পেলে আমায় আদ্রিতা শাসিয়ে যাবে। আদ্রিতার চোখে যে রাগের চিত্র আমি দেখেছি, তাতে আমি নিশ্চিত আদ্রিতাই এই কেসের অপরাধী। মনে রেখো কিংসুক,
মৃত্যুর ভয় দিয়ে আমাকে হত্যা করা যাবে না। আমি সত্যি খুঁজে বের করবই। অর্ণবের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। একটাই সিদ্ধান্ত, এখনো একজন বাকি আছে। সে আদ্রিতা নাকি অন্য কেউ যে সবার আড়ালে রয়েছে? অর্ণব বললেন, দেখো কিংসু, আমি যদি মেনেও নিই যে আদ্রিতা নয়, এর পিছনে আসল অপরাধী অন্য কেউ আছে, তাহলেও আদ্রিতা সেই অন্য কাউকে শিওরলি খুব ভালো করেছেন। নয়তো এত কনফিডেন্ট হয়েও বলতে পারতো না যে আপনি তাকে দেখেননি এখনো। অর্থাৎ এমন কেউ আছে যে ভয়, স্ক্রিপ্ট, ফাঁদ সব কিছুর নেপথ্যে খেলা চালাচ্ছে। অর্ণব উঠে দাঁড়ালেন। চোখে রক্তিম দৃঢ়তা রয়েছে। এক অদম্য জেদ কাজ করছে ওনার মনে। উনি বললেন, না, এখন আর তদন্ত নয়, সঠিক সময় চলে এসেছে। এখন যে আমায় ধ্বংস করতে চাইছে তাকে খুঁজে বের করব আমি। অর্ণবের মাথায় একটা জিনিস স্পষ্ট, অরিন্দম, তুহিন, তুহিনের মেয়ে সবাই একই কাহিনীর অংশ, কিন্তু পিছন থেকে কেউ একজন সবকিছু নিয়ন্ত্রণ করছে। নিশ্চিত সে তুহিনের আপন কেউই হবে, কিন্তু কে? উত্তর খুঁজতে অর্ণব প্রথমে সোজা গেল স্টুডিওতে সিকিউরিটি ফুটেজ দেখার জন্য। তখন প্রায় রাত 12টা বাজে। স্টুডিও ফাঁকা। সিকিউরিটি রুমে শুধু একজন বয়স্ক প্রহরী কফি খাচ্ছিলেন। অর্ণব তাকে বললেন, শুটিং এর রাতের সময়ের ফুটেজটা দেখতে চাই আমি। লোকটা একটু ভেবে বললেন, যদি তদন্তের জন্য হয়, দরজা খোলা আছে। ধন্যবাদ। অর্ণব বসে মনিটর খুললেন। অরিন্দমের মৃত্যুকালীন রাতের ফুটেজ রিভাইন্ড করলেন তিনি। সময় রাত 2:12। অরিন্দম একা স্টুডিওতে হেঁটে যাচ্ছেন, চেহারা আতঙ্কে ভরা। মনে হয় কারো থেকে পালাচ্ছে। আর 3 সেকেন্ড পরে তিনি পিছনে ঘুরে তাকালেন। ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ নেই। অর্ণব ঠোঁট পড়ার চেষ্টা করল। অরিন্দম যেন কাউকে বলছেন, তুমি এসেছো আমাকে আবার? এরপর অরিন্দম অদৃশ্য কিছুর দিকে এগিয়ে গেল। ফুটেজে অন্য কেউ নেই, কেউ ঢোকেনি, বেরোয়নি। অর্থাৎ যেই হোক, সে ক্যামেরার সামনে ধরা পড়ল না। অর্ণবের বুক ধক করে উঠল। আদ্রিতার শেষের কথাগুলি মনে পড়ে গেল তার। মাথায় কোনো অতি প্রাকৃতিক ব্যাখ্যা আনার আগেই তিনি নিজেকে থামালেন। বললেন, যা দেখি সব সত্য নয়, যা না দেখি সেটাও মিথ্যে নয়। এটাই গোয়েন্দাদের প্রথম শিক্ষা। এটা ভুলে গেলে চলবে না। তাই আমায় মনে সাহস রেখে এগিয়ে চলতেই হবে। অর্ণব নিজেকে শান্ত করে আবারও ফুটেজ দেখা শুরু করেন। কিছুক্ষণ পর দেখা যায় ফ্রেমের একেবারে শেষ আধ সেকেন্ডের একটি ফুটেজ। অর্ণব খেয়াল করলেন অরিন্দম চলে যাওয়ার ঠিক আগে সাইডে থাকা কাঁচে একটা প্রতিফলন ঘটে, মাত্র আধা সেকেন্ড। অর্ণব থামিয়ে জুম করলেন। একটা চেহারার ছায়া অস্পষ্ট দেখা গেলেও সোনালি চুলের লক্স স্পষ্ট দেখা যায়। অর্ণব বলেন, এই মহিলাটি তবে আদ্রিতা? না না, আদ্রিতার চুল তো কালো। তাহলে এই নারী কে? তাহলে কি আদ্রিতার কথাই সত্যি? অন্য কেউ আছে এই কাহিনীর আড়ালে? তবে যেই হোক, একটা জিনিস স্পষ্ট, তৃতীয় মানুষটি একজন নারী। হঠাৎ করেই একটা লাইন অর্ণবের মাথায় পুঞ্জীভূত হয়। আদ্রিতা বলেছিল অন্য কেউ আছে, আপনি তাকে দেখেননি এখনো, কিন্তু সে খুব কাছেই আছে। কাছে মানে স্টুডিওতেই। অর্ণবের শরীর মোচড় দিয়ে উঠল। অর্ণব স্টুডিওর অ্যাডমিন রেজিস্ট্রি খুললেন। তিনি দেখলেন অরিন্দম শুট শুরু করার আগে যে শেষ 5 জনের সাথে কাজ করেছেন তাদের তালিকা: কস্টিউম ডিজাইনার, সাউন্ড ডিজাইনার, স্ক্রিপ্ট অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং নতুন ইন্টার্ন আদ্রিতা সেন। অর্ণবের চোখ থেমে গেল শেষ নামটায়, আদ্রিতা সেন। সোনালি চুল, বয়স
24। 3 মাস ধরে স্টুডিওতে কাজ করছে। তুহিনের মেয়ের নামও তো আদ্রিতা, দুটো নামই এক। স্ট্রেঞ্জ। অর্ণব আদ্রিতার সমস্ত ডিটেলস কালেক্ট করেন। তিনি অফিসারকে জানান এই ডিটেলসগুলোর সত্যতা যাচাই করার জন্য। কিছুক্ষণ সময়ের মধ্যেই অফিসার জানান, আমি একটা অদ্ভুত ব্যাপার নোটিশ করলাম। আদ্রিতার যাবতীয় পরিচয়পত্র, ফোন নাম্বার, ঠিকানা সবই ফেক। সঠিক কোনো ব্যাকগ্রাউন্ড প্রোফাইলই নেই। সে কি কথা? পরিচয়পত্র নকল, আবার এদিকে তাকে কোনো দিন কেউ দেখেনি একমাত্র অরিন্দম ছাড়া। তার মানে কেউ জানে না যে আদ্রিতা কোথা থেকে এসেছে এবং কোথায় থাকে। ঠিক আছে অফিসার, আমায় সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি দেখছি কি করা যায়। অর্ণব বুঝলেন তুহিন বা তার পরিবার স্ক্রিপ্টের প্রতিশোধের জন্য কাজ করছিল, কিন্তু আদ্রিতার উদ্দেশ্য ভিন্ন। সে পুরো গল্পটা ছায়া থেকে রিমোট কন্ট্রোল করছে। অর্ণব সিকিউরিটি রুম থেকে বেরিয়ে গেলেন স্টুডিওর রেকর্ডিং সেলে, যেখান থেকে ইন্টার্নরা কাজ করে। সেখানেই তিনি খুঁজে পান আদ্রিতার ডেস্ক। ডেস্কটি পরিষ্কার পরিপাটি, একটা ডায়েরি ছাড়া কিচ্ছু নেই। অর্ণব দ্বিধা না করেই ডায়েরিটি খুললেন। ভেতরে শুধু শব্দ, বাক্য, চরিত্রের বর্ণনা লেখা আছে, এবং শেষ পাতায় একদম ওপরে একটি লেখা, অর্ণব রায়, 5ই ফেব্রুয়ারি। ভয় শুরু। অর্ণবের নিঃশ্বাস কেঁপে উঠল। তিনি বললেন, আজ 5ই ফেব্রুয়ারি, তার মানে আমি যদি স্ক্রিপ্ট ফেরত না দিই তাহলে আমাকেও অরিন্দমের মতোই ভয় দেখিয়ে মারা হবে। ঠিক আছে, দেখি অপরাধী কত দূর এগোতে পারে। এই বলে তিনি ডায়েরি বন্ধ করতে গেলে দেখেন পাতার নিচের দিকে একটি বক্স করে লেখা, তাকে সাবধানে কাছে আনো, ভয় ধীরে ঢোকাও, তার সবচেয়ে বড় দুর্বলতা দিয়ে আঘাত করো, তার জীবনই তোমার গল্প, এন্ডিং, সুইসাইড, মেন্টালি ট্রিগার্ড। হুম, এ তো স্ক্রিপ্ট নয়, হত্যার ব্লুপ্রিন্ট। মানে এই স্ক্রিপ্ট যাদের কাছে থাকবে তাদেরকে মেন্টালি ট্রমাটাইজড করে হত্যা করা হবে। আর এই মুহূর্তে স্ক্রিপ্ট আমার কাছে আছে, তার মানে আদ্রিতার কথাই সত্যি। অরিন্দমের পর নেক্সট টার্গেট আমি। কিন্তু এই আদ্রিতা সেনের আসল পরিচয় কি? তুহিনের মেয়ে নাম বলেছিল আদ্রিতা বন্দ্যোপাধ্যায়। দুজনের নাম একই রকম হলেও দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। সোনালী রঙের চুল তার সবচেয়ে বড় প্রমাণ। তবে এই দুটি মেয়ের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। এই সংযোগটাই আমায় খুঁজে বের করতে হবে। অর্ণব ডায়েরি চাপড়ে রাখলেন ডেস্কে। তাহলে সত্যিটা হলো তুহিন বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট হারিয়ে মানসিক ভেঙে পড়া এবং প্রতিশোধ চাইত। তুহিনের মেয়ে আদ্রিতা বন্দ্যোপাধ্যায় বাবার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু গোপনীয় প্রকৃত খেলোয়াড় আদ্রিতা সেন, যে ভয়কে অস্ত্রে পরিণত করে মানুষকে মানসিকভাবে হত্যা করে এবং অস্তিত্বের ছায়া নামে অন্যের জীবনকে গল্প বানায়। অর্ণব শান্তভাবে নিজের ফোন অন করলেন। গুগলে সার্চ বারে লিখলেন, আদ্রিতা সেন রিয়েল নেম, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, ডিওপি। প্রথম ফলকেই ছবি ভেসে উঠল, নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়, ডটার্স অফ তুহিন বন্দ্যোপাধ্যায়। আদ্রিতা সেন আসলে তুহিনের মেয়ে? তাহলে বাড়িতে আসা মেয়েটি কে? না না, তার মানে তুহিন বন্দ্যোপাধ্যায়ের দুটি মেয়ে, এক আদ্রিতা বন্দ্যোপাধ্যায় আর একটা অনন্যা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই আদ্রিতা সেন তার আরেক বোনের নাম ব্যবহার করে পরিচয় তৈরি করেছে। আসল আদ্রিতা প্রকাশ্যে এসেছে, নকল আদ্রিতা ওরফে অনন্যা এখনো আড়ালে আছে যে প্রকৃত মাস্টার মাইন্ড। তবে তুহিন ভয় দেখিয়ে অরিন্দমকে ভাঙতে চেয়েছিল, কিন্তু অনন্যা ভীতি নির্মাণকে শিল্পে পরিণত করেছে।
অর্ণবের মাথা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। হৃদয় আর কাঁপছে না। এখন খেলা উল্টো হবে। সেই রাতেই ঠিক 1:40 স্টুডিওর রুম 6 ব্ল্যাক লাইটে চালু হলো। অর্ণব নিজেই ওই অচেনা নাম্বারটিতে অর্থাৎ অনন্যাকে মেসেজ পাঠালেন মাত্র 3টি শব্দ, স্ক্রিপ্ট হ্যান্ডওভার করতে চাই। আপনি স্টুডিওর 6 নম্বর রুমে এসে আমার সাথে দেখা করুন, আমি অপেক্ষায় রয়েছি। পরের 12 মিনিটের মধ্যেই রুম 6-এর দরজা ধীরে ধীরে খুলে গেল। অনন্যা ভেতরে ঢুকল। ঘরটি অন্ধকার সিনেমার সেটের মতো ঘর। কেন্দ্রে চেয়ারে বসে আছেন অর্ণব। অনন্যা হেসে বললেন, আপনি বুদ্ধিমান, ভয়কে মেনে নিয়েছেন, তাই তো? অনন্যার কথা শেষ করতে না দিয়েই অর্ণব বললেন, তোমার ভুল হচ্ছে, আমি ভয় পাইনি, আমি শুধু তোমাকে এখানে আনতে চেয়েছিলাম। অনন্যা থমকে গেল। মানে? তুমি যে আদ্রিতা সেন নও তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। তুমি তুহিনের প্রথম মেয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়। কি তাই তো? তবে একটা কথা আমাকে বলো তো, যে মেয়েটি আমার কাছে গেছিল সেও তুহিনের মেয়ে, কিন্তু তার আসল নাম আদ্রিতা। তবে তার নাম ভাঁড়িয়ে তুমি কেন গোপনে ছিলে? আমি 1 বছর হলো ইউএস থেকে এখানে এসেছি। ডিওপি কমপ্লিট করি ইউএস থেকেই। বাবার সাথে আদ্রিতা এখানেই থাকতো। এখানে আসার পর আমি আমার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। তাই আদ্রিতা সেন নামে প্রোফাইল খুলে পোস্ট করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং বাবার মাধ্যমে খুব সহজেই অরিন্দমের কাছে খবর পাঠিয়ে চলে যায় যে মার্কেটে একজন নতুন ডিওপি এসেছে। অরিন্দম নিজের কাজের ব্যাপারে খুব সেন্সিটিভ। উনি সব সময় নতুনত্ব এক্সপিরিয়েন্স করতে ভালোবাসতেন। সাধারণভাবেই ওনার চোখে আমি পড়ে যাই। আমার সাথে উনি দেখা করেন। ওনাকে আমি পরিচয় দিই আদ্রিতা সেন নামেই। আমি কাজের সূত্রে এখানে এসেছি। আমি যেহেতু ক্যামেরা সেটিংস করতাম, তাই শুটিং শুরু হওয়ার আগেই আমার কাজ থাকতো। আমার কাজ শেষ হয়ে যাবার পর আমি ওখান থেকে চলে আসতাম। তার পরের দায়িত্ব থাকতো ক্যামেরাম্যান নিলয়। তাই সাধারণভাবেই আমায় কেউ কোনোদিন দেখেনি, একমাত্র অরিন্দম ছাড়া। আমি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আলট্রা ফ্রিকোয়েন্সি সাউন্ড সিগন্যালের মাধ্যমে অরিন্দমের মনের মধ্যে ভয় ঢোকাই, এবং আমার পরিকল্পনা মাফিক শেষ দিনে ভয় চূড়া ছুঁয়ে যায়। আর নিজে ভয় পেয়ে নিজেরই জীবন শেষ হয় অরিন্দমের। আর আমি আপনাকে মেসেজ পাঠাই। ভেবেছিলাম আপনি ভালো কথায় আমায় স্ক্রিপ্টটা দিয়ে দেবেন, তাহলে আপনার জীবনহানির কোনো চান্সই থাকতো না। কিন্তু আপনি তা করলেন না। তাই বাধ্য হয়ে আমায় আমার বোনকে পাঠাতে হলো আপনার কাছে। কিন্তু তাও আপনি স্বীকারোক্তি করলেন না। আমি জানতাম আমার বোনকে আপনি সন্দেহ করবেন, আর সেই সন্দেহ সম্পূর্ণ করতে আপনি স্টুডিওতে আসবেন ডিওপির পরিচয় বার করার জন্য। আপনি ঠিক তাই করেছেন। এখনও আমি চাইলেই আমার বোনকে পাঠাতে পারতাম, কিন্তু আমি তা চাইনি। ওর জীবন সুরক্ষিত থাকুক, এটাই আমি চাই। তাই অবশেষে আমায় আপনার কাছে ধরা দিতেই হলো। আমি ইচ্ছাকৃতভাবেই এই ডায়েরির ড্রাফট লেটারের ব্যবস্থা করেছি, আর সেখানে আপনার মৃত্যু সংকেত লেখা রয়েছে, যেটা দেখে আপনি নিজের জীবন সুরক্ষিত রাখার জন্য বাধ্য হয়ে নিজেই ধরা দেবেন আমার কাছে। আর দেখুন, আপনি নিজেই ধরা দিলেন। আমার প্ল্যান সাকসেসফুল। যাই হোক, আমি শুধুমাত্র আমার বাবার লেখা শেষ স্ক্রিপ্ট ফেরত পেতে চাই। বাবার শেষ কাজ স্মৃতি হিসেবে রাখতে চাই আমি। তার জন্যই আপনার সাথে আমায় এরকম নোংরা গেম খেলতে হলো। আমি খুবই দুঃখিত, কিন্তু আমার কিছু করার ছিল না। আই এম রিয়েলি সরি। আপনি যখন সারেন্ডার করেই নিয়েছেন যে আপনি স্ক্রিপ্ট ফেরত দিতে রাজি, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমায় দিয়ে দিন। এই গেম এখানেই শেষ হলো। অর্ণব এতক্ষণ সব কিছু চুপ করে শুনছিলেন। তারপর একটু স্মিত হেসে বললেন, তোমার একটু ভুল হলো যে ম্যাডাম, আমি সারেন্ডার করিনি, করেছ তুমি। তোমার আসল উদ্দেশ্য ছিল স্ক্রিপ্ট ফেরত পাওয়া।
আর তার জন্য তুমি যে কোনো কিছুই করতে পারো। আর এই টোপটাকেই আমি কাজে লাগিয়েছি, আর তুমি আমার প্ল্যান মতো আমারই পাতা ফাঁদে পা দিয়েছো। মানে মানে এটাই যে এই ঘরটা সম্পূর্ণ সাউন্ড রেকর্ডিং এ চলছে। তুমি যা বলবে সবই প্রমাণ হয়ে যাবে। এখন তুমি যা বলেছো সবই রেকর্ড হয়ে গেছে। তোমার খেলা শেষ, অনন্যা বন্দ্যোপাধ্যায়। না, আমার আসল পরিচয় এখানেই শেষ। আমি ডিওপি আদ্রিতা সেন ছিলাম, আছি, থাকবো, এটাই সত্য। তার মানে তুমি নিজেকে অস্বীকার করছো? অনন্যা বন্দ্যোপাধ্যায় বলে কোনো প্রাণ এই জগতে নেই, এটাই প্রমাণ করতে চাইছো, তাই তো? মজার ব্যাপার কি বলো তো, তুমি যাকে হত্যা করেছো তার ভয়কে সবার সামনে প্রকাশ করেছো। আজ আমি তোমার ভয়কে প্রকাশ করব। দেয়ালে ব্ল্যাক লাইটে টেক্সট জ্বলে উঠল। অনন্যা নিজের অস্তিত্ব অস্বীকার করতে চায়, কারণ সত্য তাকে ধ্বংস করে। অনন্যার চেহারা বদলে গেল, চোখের মনি কাঁপতে লাগল। সে পিছু হটল। অর্ণব আবারও ধীরে বললেন, ভয় শুধু অস্ত্র নয়, আয় নাও। তুমি যা অন্যের সাথে করো তা তোমার সাথেও ঘটে। এই অদৃশ্য আয়নার মধ্যে তোমার নিজের প্রতিফলনও থাকে। তুহিন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের যখন কোনো অস্তিত্বই নেই, তাহলে তোমারও এই পৃথিবীতে থাকার কোনো অর্থই দাঁড়ায় না। তুমি একইভাবে আমাকেও ভয় দেখিয়ে পৃথিবী থেকে অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছিলে। আজ থেকে শুরু হবে তোমার ভয় পাওয়ার দিন। একইভাবে আমি তোমায় ভয় দেখিয়ে তোমার আসল অস্তিত্ব এই পৃথিবীর থেকে মুছে ফেলবো। তুমি আদ্রিতা সেন হয়ে থাকবে, কোনোদিন অনন্যা বন্দ্যোপাধ্যায় আর হতে পারবে না। অনন্যা গলা চিৎকারের মতো ফাটল। চুপ! আমি 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 গল্প শেষ করি, আমি সমাপ্তি লিখি। আমার জীবনের সমাপ্তি লেখার ক্ষমতা কারণ নেই। আজ সমাপ্তি তুমি লিখছো না, আজ সমাপ্তি সত্য লিখছে। অনন্যা কাঁদতে লাগল। ওই তেজি জেদি মেয়ের আচরণ ভেঙে গেল, মানসিক মুখোশ খসে পড়ে গেল। আমি আমি অস্তিত্বহীন ছিলাম, আমি আমি কিছুই ছিলাম না। আমাকে কেউ দেখতো না, তাই আমি গল্প তৈরি করতাম, জীবন নিয়ে, মৃত্যু নিয়ে। অর্ণব নড়লেন না। রেকর্ডিং চলছে। স্বীকারোক্তি সবার সামনে এলো। অরিন্দম বাবার সাথে প্রতিযোগিতা করেছিল, তাই আমি তাকে ভাঙলাম। এখানে আমার কোনো দোষ নেই। যদি কারোর দোষ থাকে সেটা শুধুমাত্র অরিন্দমের। সে বাবার লেখা স্ক্রিপ্ট চুরি করে বাবার নামে বদনাম দিয়েছিল, চোর অপবাদ দিয়েছিল আমার বাবাকে। আমার বাবা নির্দোষ ছিল, তাই এই মিথ্যা বদনাম অপবাদের প্রতিশোধ আমি নিয়েছি। আমি কোনো দোষ করিনি, আর এটাই সত্যি। তুমি আমাকে দিয়ে আসল কথা বলাতে চেয়েছিলে, আমি বলেছি। আমি জানি এই স্বীকারোক্তি কোর্টে যাবে। তুমি আমাকে ফাঁদে ফেলেছো। তুমি ফাঁদে পড়োনি, তুমি নিজের অপরাধ থেকে পালাতে চাওনি বলে নিজেই এসেছো। তুমি জানো তুমি অপরাধ করেছো, কিন্তু সেটা তোমার কাছে দোষ নয়, বাকি পুরো দুনিয়ার কাছে দোষ। তাই তুমি না চাইলেও তুমি দোষী এবং অপরাধী। দেখো, আমি জানি অরিন্দম দোষী। সে তোমার বাবার স্ক্রিপ্ট চুরি করেছিল, যেটা অন্যায়, কিন্তু সেই অন্যায়ের প্রতিশোধ অন্যভাবেও নেওয়া যেত। প্রতিশোধ নেওয়া মানে যে কাউকে প্রাণে মেরে ফেলা তা নয়, কিন্তু মৃত্যু প্রতিশোধের একমাত্র রাস্তা হতে পারে না। অরিন্দমকে অন্যায় শাস্তি দিতে গিয়ে তুমি নিজে অন্যায় করেছো অনন্যা, যেটা তোমার করা মানায় না। আসলেই তুমি অরিন্দমের মতো সমানভাবে দোষী এবং অপরাধী। অনন্যা দম ভেঙে বসে পড়ল, চোখের জল মেঝেতে ঝরছে, নিয়ন্ত্রণহীন কাঁপুনি। মনে হয় সে তার মস্তিষ্কের যুদ্ধ হেরে গেছে। অর্ণব দরজার বাইরে দাঁড়ানো পুলিশদের ইশারা করলেন। আসলে অনন্যা আসার আগেই অর্ণব পুলিশকে ইনফর্ম করে দিয়েছিলেন, তাই অফিসার পুলিশ ফোর্স নিয়ে বাইরে রেডি ছিলেন। দরজা খুলে ওনারা এগিয়ে এলেন। অনন্যা উঠে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বললেন, না অর্ণব, প্লিজ আমার কথা শুনুন। ভয় আমাকে তৈরি করেছে। ছোটবেলায় আমি মেন্টাল ট্রমার ভুক্তভোগী ছিলাম, তাই আমি জানি মেন্টাল ট্রমা কিভাবে একটা মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিতে পারে। তাই সেই ভয়কে কাজে লাগিয়েছি।
হ্যাঁ, আমি অরিন্দমকে ভয় দেখিয়েছি, কিন্তু সেই ভয় পেয়ে মৃত্যু ঘটেছে অরিন্দমের। সেটা তার নিজস্ব ফল্ট। আমি তো সরাসরিভাবে অরিন্দমকে খুন করিনি, তাই আমি খুনি নই। ভয় যদি তোমাকে তৈরিও করে থাকে, তাও তুমি অন্যকে সেই ভয় দিয়েই ভাঙার অধিকার পেতে পারো না। হ্যাঁ, তুমি সরাসরি খুন করনি, তাই হয়তো তোমায় আমি খুনির তকমা দিতে পারলাম না, কিন্তু তুমি যেভাবে ভয় দেখিয়ে তাকে মেন্টাল পেশেন্ট বানিয়ে তুলেছিলে, সেটা চূড়ান্ত অপরাধ। সেই অপরাধেই আজ পুলিশ তোমায় অ্যারেস্ট করবে। পুলিশ অনন্যাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। স্টুডিও সেটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। 5 মাস পরে অস্তিত্বের ছায়া সিনেমা মুক্তি পেল। তবে স্ক্রিপ্ট অরিন্দমের নয়, তুহিনেরও নয়। অর্ণবের অনুরোধে এবার দেবমাল্য নিজেই নতুন করে লিখেছে। তার নতুন প্রোডাকশন হাউসের নতুন পরিচালক সে নিজেই। এই সিনেমা তার প্রোডাকশন হাউসের দ্বারাই মুক্তি পেয়েছে। তবে গল্পটি ভয় নয়, মানবিক আলো নিয়ে। ফিল্ম সুপারহিট হয়। শেষ দৃশ্যে দেখা যায় ডিটেকটিভ অর্ণব রায়ের ভূমিকায় অভিনীত ঈশান চৌধুরী বলছেন, গল্পের মানুষ কখনো মরে না। একদিক থেকে বিবেচনা করলে দেখা যায় তুহিন বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক অরিন্দম জানার মৃত্যু ঘটে। তুহিন বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে অপরাধী না হলেও পরোক্ষভাবে অপরাধী বা দোষী। কিন্তু আরেক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় তুহিন বন্দ্যোপাধ্যায় নির্দোষ। তার লেখা স্ক্রিপ্ট অরিন্দম জানা চুরি করেছিল। তুহিন বন্দ্যোপাধ্যায়ের ওপরে চুরি বদনাম দিয়েছিল। একজন সৎ ব্যক্তির ক্ষেত্রে এই অপবাদ পায়ের তলার মাটি সরে যাওয়া ও মাথার ওপরে থাকা আকাশ ভেঙে পড়ার মতো সমান হয়। কিন্তু এত কিছুর পরেও পরিচালক হিসাবে অরিন্দমের মনে, রক্তে, শিরায় মিশেছিল তার শেষ লেখা গল্প অস্তিত্বের ছায়া। সে চেয়েছিল তার স্ক্রিপ্ট এবং তার প্রাপ্য সম্মান রক্ষা পাক। সেই রক্ষার্থের দায়িত্ব নিয়েছিলেন অর্ণব রায়। তিনি আবারও নিজের দক্ষতায় সত্য প্রকাশে আনলেন। চির অমর হয়ে রইল তুহিন বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব লেখা গল্প অস্তিত্বের ছায়া। সিনেমাটি অর্ণব কিংসুকের সাথে বসে দেখেন। কিংসুক বলেন, দাদা, আজ তোমার জন্যই তুহিন বন্দ্যোপাধ্যায়ের লেখা শেষ গল্পের সমাপ্তি ঘটল। গল্প মুক্তি পেল। যদিও গল্পটা নতুনত্বভাবে প্রকাশ্যে এসেছে, তার লেখার প্রাণবন্ত তো ওনার হাতেই হয়েছিল। অশেষ কৃতিত্ব তোমার। আসলেই গল্পের মানুষ কখনো মরে না। অর্ণব মৃদু হাসলেন, বললেন, গল্প শেষ নয়, ভয় শেষ হয়েছে। স্ক্রিনে দি এন্ড উঠে এলো। আর এই সমাপ্তিতে ভয়কে হারিয়ে জিতল একজন মানুষ। কারণ সত্যের চেয়ে বড় কোনো স্পেশাল এফেক্টস নেই, আর সাহসের চেয়ে বড় কোনো অস্ত্র নেই। শুনছিলেন লেখিকা মধুমিতা সেনের কলমে লেখা অস্তিত্বের ছায়ায় মৃত্যু। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, আদ্রিতা সেন আদতে কে ছিলেন? সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 2 জন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে হুইসপার ইন সাসপেন্স। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্স।